বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতে যাচ্ছি। গতকালকে যেটুকু আলোচনা হয়েছিল আমরা সবাই জানি যে গতকাল প্রথম দিন ছিল, সেজন্য একটু পরিচিতি হতে যেয়ে একটু সময় বেশি চলে গেছে। তো গতকালকেরটা আমরা একটু রিক্যাপ করি খুব সংক্ষেপে। গতকালকে আলোচনা হয়েছিল মূলত কেস টেকিং করার কিছু টিপস বলা হয়েছিল। স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আশা করছি আপনাদের মনে আছে। আজকে আমরা অর্গাননের আলোকে রুগীলিপির কিছু নিয়মাবলী আছে, সেগুলো কয়েকটা মাত্র আলোচনা করব, কয়েকটা স্লাইড। তারপর আমরা সফটওয়্যারটার ব্যাপারে একটু সফটওয়্যারটার পরিচিতিতে যাব। তারপরে তার আগে এইটার পরে আমরা একটা কি বলবো, রুগীলিপির একটা চেক লিস্ট বা ফরম্যাট শেয়ার করব, যেটা আপনারা এখানে ইনপুট দিতে পারেন। ইনপুট দিয়ে মানে ইনপুটটা কিন্তু পরে দিবেন, এখন কিন্তু দেওয়া যাবে না। আলোচনার সময় আপনারা মেহরবানি করে আপনারা নোট রাখবেন, যেগুলো প্রশ্ন আছে সেগুলো লাস্ট 15 মিনিটে আমরা আলোচনা করবো আর কি। তো তাহলে প্রথমেই আমরা রোগীলিপি সম্পর্কে অর্গাননে কিছু অনুচ্ছেদে বা অ্যাবরিজমে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা জানেন। তবে এটা অনেকে আমরা পড়ি না অর্গাননটা, এটা আমাদের রিয়েলিটি। সবার জন্য না, কেউ কেউ পড়ি, তবে বেশিরভাগই আমরা অর্গাননটা পড়ি না। অথচ এটা আমাদের হচ্ছে সংবিধান। আমরা জানি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিসার্চ বুক, এটা আমাদের পড়তে হবে। তো রোগীলিপি সম্পর্কে অর্গাননের কয়েকটা অনুচ্ছেদ এখানে। ১ নাম্বার অনুচ্ছেদে যেটা বলা আছে, এটা ঠিক রোগীলিপি না, মানে ওভারঅল বলা আছে যে একজন চিকিৎসকের প্রধান এবং একমাত্র কর্তব্য হচ্ছে রোগীকে সুস্থ করে তোলা। এটা মূল কথাটা হচ্ছে রোগীকে ভালো করাই হলো আমাদের একটা, এখানে বলে প্রধান এবং একমাত্র কর্তব্য। তার মানে কি যে রোগীটাকে ভালো করতে হবে, এই মেন্টালিটি নিয়ে। আহ, একটু কে জানি ইয়া করে আছেন, একটু মিউট করবেন প্লিজ, যিনি ওপেন করেছেন। আচ্ছা, এই ডিস্টার্ব হয়ে আসলে অ্যাকচুয়ালি। তো যেটা বলছিলাম যে একমাত্র এবং প্রধান বলেছেন মহাত্মা হানিম্যান। আমরা অনেকেই চিকিৎসা করতে যেয়ে ইনকামটাকেই প্রধান এবং একমাত্র মনে করি। কেউ কেউ আর কি, সবাই না। এটা আসলে অর্গানের সাথে সাংঘর্ষিক। তাহলে আমাদের মেন্টালিটিটা হবে কি, পজিটিভ অ্যাটিটিউড, এবং সেটা হচ্ছে যে মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদেরকে রুগীকে আমরা যা জানি সেটা, যতটুকু জানি সেটা দিয়ে রুগীকে নিরাময় করার জন্য যত কিছু করার দরকার তত কিছু আমরা করব। আচ্ছা, মোহাম্মদ মহিউদ্দিন একজন আছেন, মাইনুদ্দিন, আপনি কি এটা অফ করবেন প্লিজ? আপনি কি অফ করতে পারছেন না, নাকি ইচ্ছা করে ওপেন রেখেছেন? একটু যে প্লিজ আমি অফ করতে পারিনি। অফ অফ করতে জানেন না কিভাবে করতে হয়? ওইটাতে ওই যে মাইকটা আছে না, ওখানে টাচ করেন। টাচ করলে এটা আপনার অফ হয়ে যাবে। একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোনে টাচ করেন। আর যখন কথা ঠিক বলবেন, আছে, জি, মাইক্রোফোন আছে একটা, ওখানে করছি। টাচ করেন। আর আপনি শুধু ওপেনে আছেন, এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। আচ্ছা, কোন জায়গায় জানিয়েছিলাম, সরি। এক নম্বর অনুচ্ছেদে আমরা কথা বলছিলাম। ১ নম্বর অনুচ্ছেদে যেটা বলা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই রোগীকে সুস্থ করে তোলা। সুস্থ করার জন্য যা, যা করণীয় সেটা করা। আচ্ছা, এবার হচ্ছে যে ২ নম্বর অনুচ্ছেদে যেটা বলছে আমরা যে রোগীকে আরোগ্য করার জন্য চেষ্টা করব, সেই আরোগ্যর ধরনটার কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে যে খুব র‍্যাপিড হবে। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে হোমিওপ্যাথিতে নাকি স্লো কাজ করে। তাহলে এখানে এটা তো রিসার্চ বুক, তাই না? এখানে হ্যানিম্যান রিসার্চ করে এটা বের করেছেন যে আরোগ্যটা হবে হোমিওপ্যাথিতে দ্রুত এবং মৃদু, অর্থাৎ উপদ্রবহীন ভাবে, অর্থাৎ রোগীকে কষ্ট না দিয়ে, কষ্ট পাবে না। অ্যালোপ্যাথিতে যেমন অন্যান্য প্যাথিতে যেমন ইনজেকশন বা এরকম কিছু দিয়ে রোগী কষ্ট পায়, সেটা হবে না। সেটাকে বলা হচ্ছে জেন্টল বা মৃদু। অর্থাৎ একটা কি হচ্ছে যে দ্রুত হবে, অর্থাৎ র‍্যাপিড এটার আরোগ্যটা হবে। মানে আদর্শ আরোগ্যের কথা বলা হচ্ছে আর কি। যেটা আদর্শ আরোগ্য সেটা হচ্ছে কি র্যাপিড হবে আদর্শটা, আরোগ্যটা। এবং সেটা হলো যে খুব রুগী খুব বুঝতেই পারবে না, কষ্ট পাবে না চিকিৎসা নেওয়ার সময়, এবং এটা হচ্ছে পার্মানেন্টলি কিউর হবে। যদিও পার্মানেন্ট বিষয়টা অনেক ব্যাপক, এটা ইন জেনারেল বলা হচ্ছে স্থায়ীভাবে এটার আহ, স্বাস্থ্যটা পুনঃপ্রতিষ্ঠা হবে। রুগীর যে অসুস্থ হওয়ার ফলে যে তার যে একটা ডিরেইলমেন্ট ছিল, সেই ডিরেইলমেন্টটা স্থায়ীভাবে রিপেয়ার হবে আর কি। এইটাকে, এই তিনটা বিষয় থাকলে সেটাকে আমরা বলছি যে আইডিয়াল কিউর বা আদর্শ আরোগ্য।
তো এই ৩ টা জিনিস আমরা যদি মাথায় রাখি, মানে যখন রুগী দেখব, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। মানে আমাদের আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমরা এই বিষয়গুলো জানি। আচ্ছা, এরপরে আরেকটা ৩ নাম্বার পরপর ১-২ হলো ৩ নাম্বার অনুচ্ছেদে যেটা বলা হচ্ছে যে এ রোগ নিরাময়ের জন্য চিকিৎসকের যে বিষয়গুলো জানা উচিত, সেটা হচ্ছে যে কি নিরাময়যোগ্য? মানে রুগীর ভিতরে কোন বিষয়টাকে আমাদের কিউর করতে হবে এবং ওষুধের উপাদানগুলো যে আছে সেগুলো নিরাময় করতে সক্ষম কিনা সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। এটা অর্গাননের ৩ নম্বর অনুচ্ছেদে। আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, আপনারা অর্গাননটা পড়বেন, তাহলে আরো এটা ক্লিয়ার হবে এই ব্যাখ্যাগুলো। যেহেতু এখানে বিস্তারিত বলার সুযোগ কম, এটা। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি ৩ টি বিষয় নিয়ে আলোচনা করা হলো যে আহ, আদর্শ আরোগ্য কাকে স্যার বলে। জি, স্যার স্যার বলছি এই আমি তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট স্যার, ফ্রেশার্স, তো বলছি যে অর্গান অফ মেডিসিন বলে বুকসটা আমাদেরকে পড়তে হবে নাকি স্যার? জি, 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 অর্গান অফ মেডিসিন একটা বই আছে। এই বইটা ফার্স্ট ইয়ারে না, এটা মনে হয় সেকেন্ড থার্ড ইয়ারে আছে সম্ভবত। এটা হচ্ছে মেইন হুম। বই। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নগুলো শেষের দিকে করবেন প্লিজ, একদম লাস্টের দিকে আপনার ঠিক নোট আছে স্যার। রাখবেন। ঠিক আচ্ছা, আছে। ঠিক আচ্ছা, আছে স্যার। এবারে আমি আমার মতো করে যাচ্ছি আর কি, কেমন, এখানে অনেকগুলো স্লাইড আছে, এই বাকি স্লাইডগুলো পরবর্তীতে প্রাসঙ্গিকভাবে আমরা চলে আসবো। এখন এবারে যাচ্ছি রুগী লিপির একটা ছক আমরা করেছি, চেক লিস্ট বলছি, ছক না বলে চেক লিস্ট বলা হচ্ছে, যে জিনিসগুলো আমরা আহ, মাথায় রাখবো, যে এই তথ্যগুলো যেন মিসিং না হয় আর কি। যেমন রুগীর তথ্যাবলী আমরা নিব, এটা তো আমরা জানি ইন জেনারেল, রুগী আসলে পরে তার নাম ঠিকানা, এই যে এই বিষয়গুলো, যে তথ্যগুলো নেওয়া দরকার এগুলো আমরা নেব। তারপরে হচ্ছে যে রুগীর প্রেজেন্ট চিপ কমপ্লেইন, পিসিসি হচ্ছে প্রেজেন্ট চিপ কমপ্লেইন, অর্থাৎ বর্তমান রোগের বিবরণটা দেবে। সে বর্তমানে যে ডিজিজগুলোতে উনি যে কমপ্লেইনগুলো নিয়ে এসছেন, সেটার মধ্যে অনেকগুলো নিয়ে আসে অনেকেই, তার মধ্যে মেজর যেটা বা চিপ সেটা নিব, এবং অন্যান্যগুলো লিখতে পারি, এখানে লিখবো। লেখার পরে এখানে জানতে চাইবো যে এই যে কষ্টটা, যেমন সে বলছে যে তার মাইগ্রেনের প্রবলেম, উদাহরণ হিসেবে বলছি, তাহলে এটা কতদিন ধরে চলছে, তারপরে এটা কোথায় হয়েছে, এই কমপ্লেইনটা কোথায়, তারপরে এটা কেমন, সেন্সেশনটা কেমন, ব্যথাটা কি ধরনের। আমরা জানি যে অনেক রকমের ব্যথা হয়, এগুলো আপনারা জানেন, এগুলো একটা আমরা স্পেসিফাই করব আর কি। এগুলো, এটা হচ্ছে যে মোটা দাগের একটা আমি ছক দেখাচ্ছি, এই বিষয়গুলো যেন মিসিং না হয়। ডেফিনেটলি এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, এর বাইরে অবশ্যই যেতে হবে, যেতে হতে পারে, কেননা ক্রনিকের ক্ষেত্রে কিন্তু আমাদের কেস টেকিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আধা ঘন্টা, ১ ঘন্টা, ১ ঘন্টাও লেগে যায়। আর কেউ কেউ বললেন যে ১ ঘন্টায় হয় না, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা লেগে যায়। এটাকে স্প্লিট করতে 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 অনেক সময় লেগে যায় আর কি। তারপরে কি আমরা দেখবো যে প্রেজেন্ট চিফ কমপ্লেইনটা যে নিয়ে এসছে বা একাধিক কমপ্লেইন নিয়ে আসতে পারে, সেগুলোর মধ্যে আলাদা আলাদা করে নিব। এটার যে মডালিটি যেটা বলি আমরা, হ্রাস বৃদ্ধি, কখন বাড়ে কখন কমে, এটা আমরা এখানে নোট ডাউন করব এই এই কেস কেস চেকিং সিটে। তারপরে মূল সমস্যার সাথে, বানানটা মানে ভুল আছে, মূল সমস্যার সাথে আমি একটু ঠিক করে দিই। Sorry, মূল সমস্যার সাথে অন্যান্য লক্ষণ, যেটাকে আমরা অনেকে কনকমিটেন্ট বলে একটা কথা শুনে থাকি। এই যে যেমন মাথা ব্যথা হলেই তার পেট ব্যথা হবে, এটা একদম এরকম একটা অবস্থা। একটা মানে একটা যে কমপ্লেন একটা শুরু হলে তার সাথে আরেকটা হবেই, এটাকে বলা হচ্ছে কনকমিটেন্ট বা মূল সমস্যার সাথে অন্যান্য লক্ষণ থাকে। এটা কিন্তু খুবই মূল্যবান লক্ষণ, মানে পিকুলিয়া, আমরা পরবর্তীতে আসবো ওই ১৫৩ নম্বর সূত্র নিয়ে যখন আলোচনা হবে, যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট লক্ষণ, এটা আমাদেরকে নিতেই হবে, এটার মান অনেক বেশি। আর রোগের কারণ, কজেশন যেটা, এটা আমরা নেব, অর্থাৎ এই এই জিনিস কটা যেন মিসিং না হয়, এর বাইরে লাগলে অবশ্যই নেব, কিন্তু এগুলো ম্যান্ডেটরি, এই লক্ষণগুলো নিতে হবে রুগীকে ইন্টারভিউ করার সময়। আচ্ছা, এরপরে তারপরে তার পিএইচএস হচ্ছে পাস্ট, পাস্ট হিস্ট্রি আর কি, পেশেন্ট পাস্ট হিস্ট্রি, রুগীর অতীত ইতিহাস, যেমন সে অতীতে তার কোনো ভ্যাকসিন নিয়েছিল কিনা, কিংবা কি কি রোগে ভুগেছিলেন ছোটবেলায়, তারপরে কোনো ট্রমার ইতিহাস আছে কিনা, তার কোনো ছোটবেলায় কোনো ধরনের মানসিক বা শারীরিক কোনো ট্রমা হয়েছিল কিনা, এগুলো আহ, নিতে হবে এই সেকশনে। এগুলো যেহেতু জানেন, সেহেতু আমরা এখানে বেশি সময় নিচ্ছি না, আমি একটু স্কিপ করে যাচ্ছি। আর
ফ্যামিলি হিস্ট্রি এটা হচ্ছে পারিবারিক ইতিহাস, যেমন যেটা আমরা মায়াজমের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে রক্তের সম্পর্ক যাদের, বংশী আর কি এক কথায়, কার কি রোগ আছে আমরা এখানে লিখবো। লেখার পর কেন লিখবো এটা, এটা আমরা পরবর্তীতে যখন কেস টেকিং এ যাব তখন বুঝতে পারবো এটার গুরুত্বটা আর কি। অর্থাৎ মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকেই আমরা কিন্তু ইভেন ক্রনিক কেসেও কিন্তু এগুলো আমরা ওভারলুক করি বা নিই না, বা এটার গুরুত্বটা অত ওইভাবে আমরা দিই না বা প্রয়োজন মনে করি না। অথচ এটা একটা ভাইটাল একটা পয়েন্ট, যে রোগীকে স্পেশালি ইন কেস অফ ক্রনিক এটা আমাদের নিতেই হবে। না, এটা নিলে পরে আমরা বুঝতে পারবো। আমরা যদিও সবাই জানি যে আমরা মিক্সড মায়াজমেটিক অবস্থা অলমোস্ট সব রোগীর, কিন্তু এর মধ্যেও মিক্সড মায়াজমেটিক অবস্থা হলেও এর কিন্তু একটা না একটা প্রিডমিনেন্ট করে আর কি, একটা কি বলে এটাকে, প্রাধান্য থাকে। সেজন্য এটা আমাদেরকে কেয়ারফুলি নিতে হবে, এই এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে ফিজিক্যাল মেকআপ থাকে রুগীর। এটা আমরা কিন্তু যখন রুগীলিপি করব তখন কিন্তু আমি কাল প্রথম দিনই বলেছিলাম গতকালকে, যে সাধারণত ৪টা সোর্স থেকে আমরা তথ্য নিয়ে থাকি রুগীলিপির। তার মধ্যে একটা হচ্ছে রুগীকে অবজার্ভ করে, অবজার্ভ করে কিন্তু আমরা ৩টা ৪টা লক্ষণ লিখে ফেলতে পারি। রুগী কিভাবে বসছে, কিভাবে তার বেশভূষা, তার কথা বলার ধরন, মানে খুব বেশি কথা বলছে, তা আমরা বাচালতা একটা লোকাসিটি একটা রুব্রিক্স আছে বা লক্ষণ, সেটা আমরা নিতে পারি। তারপর সে একটু অপরিচ্ছন্ন টাইপের, তাহলে এখানে আমরা অপরিচ্ছন্ন একটা রুব্রিক্স আছে, এটা আমরা নিতে পারি। তারপরে খুব ফিটফাট, সেটা আমরা একটা জিজ্ঞেস না করে আমরা দেখেই কিন্তু একটা লক্ষণ লিখে ফেলতে পারি, ফাস্টিডিয়াস যেটাকে বলা হচ্ছে। আর একটা হচ্ছে যে আপনার মিউট করবেন প্লিজ, এটা কি আমার থেকে হচ্ছে? আপনার মোখলেসুর রহমান ভাই, আপনি মোকলেসকে মোকলেস না কি আছে? মোখলেসুর রহমান ভাই, আপনি একটু মিউট করেন। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো সাধারণ জ্ঞান, এগুলো আচ্ছা, কেন হচ্ছে আমার বুঝতে এই যে পারছি না। মনিরুল হক ভাই, আপনি বন্ধ করেন ভাই, একটু আপনার মাইকটা টাচ করে অফ করে ফেলেন, মিউট করেন। জি, থ্যাংক ইউ। এই তো আমরা পারি তো, তাহলে এটা একটু করি, একটু খেয়াল করবো প্লিজ। আচ্ছা, যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে আমরা রুগীকে অবজার্ভ করেই ৩টা বা ৪টা লক্ষণ আমরা কেস টেকিং সিটে বা রোগী লিপিতে লিপিবদ্ধ করতে পারি। তার মধ্যে আরেকটা হতে পারে যে তার ভাব দেখে মনে হচ্ছে খুবই অহংকারী, এটা বোঝা যায় না আসলে। ডাক্তারকে কিন্তু বিচক্ষণ হতে হবে। মহাত্মা হেনিম্যান কিন্তু বলেছেন যে একজন ডাক্তার অবশ্যই বিচক্ষণ হতে হবে। তার ইয়ারা হবে প্রচন্ড, তার সিক্স সেন্স কাজ করবে, সবকিছু তার সেন্স গুলো খুব অ্যাক্টিভ থাকবে। তা দেখেই বুঝতে পারবো এই লোকটা অহংকারী নাকি খুব মিশুক বা নিরহংকার। এটা কিন্তু আমরা দেখেই আমরা এখানে কিছু তথ্য লিখে ফেলতে পারি, এইটার কথা বলা হচ্ছে। এবং এট দ্য সেম টাইম তার শারীরিক গঠন কিরকম সেটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারবো, এটা আমরা লিখে নিতে পারি। এরপরে পরের যে ইয়াটা হচ্ছে মায়াজমেটিক একটা অবস্থা আমরা লিখবো। আমরা জানি যে মহাত্মা হেনিম্যান 3টি মায়াজমের কথা বলেছেন ওনার ক্রনিক ডিজিজে। এই 3টি হলো মেইন: সোনিক, সাইকোটিক এবং সিভিলিটিক। এগুলো আমরা জানি, এখানে অত ডিটেলস আমরা আলোচনা আনিনি, প্রয়োজনে আলোচনা করা যাবে। এই 3টি কিন্তু বেসিক মায়াজম। এটাকে আসলে অনেকেই বলেন যে এইটা হচ্ছে ট্রু ডিজিজ। হ্যাঁ, এই 3টি মানে এইটা হচ্ছে আসল রোগ অ্যাকচুয়ালি। আর যেগুলো ম্যানিফেস্টেশন যেগুলো হয়, যেমন হার্টের সমস্যা, হার্টের ব্লক বা নিউরোলজিক্যাল প্রবলেম, এগুলো হচ্ছে যে রেজাল্ট অফ দ্য ডিজিজ অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই 3টা মায়াজমেটিক কন্ডিশনকে অ্যানালাইসিস করে যে এইচ এলেন আরেকটা করেছেন, যেটাকে সিউডোসোরা বলেন, টিউবারকুলার মায়াজম নাম দিয়েছেন উনি। এটা হচ্ছে মূলত সোরা এবং সিফিলিস এই দুটোর সংমিশ্রণ হয়ে টিউবারকুলার একটা রূপ ধারণ করে, সেটাকে আলাদা একটা মায়াজম হিসেবে চিহ্নিত করেছেন জন হেনরি অ্যালেন। অ্যালেনের একটা বই আছে, আপনারা এটা পড়তে পারেন, অনেকে পড়েছেন হয়তো বা, ডেফিনেটলি। আচ্ছা, এটা হলো মায়াজমেটিক অবস্থা। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্রনিক কেসগুলোর জন্য। এটা কনসিডারেশনে নিয়ে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। আদারওয়াইজ এই এই মায়াজমেটিক অবস্থা কিংবা এটাকে যেটা বললাম যে ট্রু ডিজিজ, এইটা কিন্তু ব্যারিয়ার হিসাবে কাজ করে। আপনি দেখছেন যে লক্ষণ মিলে যাচ্ছে, সব লক্ষণ মিলে গেছে, ওষুধও দিয়েছেন ভালো, তারপরে কি হচ্ছে, তারপরেও আরোগ্য হচ্ছে না, মানে মানে আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না।
আশানুরূপ রেজাল্ট পাচ্ছে না, কেন পাচ্ছেন না? এই একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, মায়াজমেটিক একটা ব্যারিয়ার আছে, এটাকে রিমুভ না করা পর্যন্ত আপনার যতই সিলেক্টেড মেডিসিন হোক না কেন, যতই পটেন্সি স্যার কথা তার ক্লিয়ার কথা শুনতে শোনা পাচ্ছি না। যাচ্ছে না। যে শুনতে পাচ্ছেন না, শোনা যাচ্ছে? হ্যালো, জি জি এখন শোনা হ্যাঁ, যাচ্ছে। এতক্ষণ শোনা যায়নি, বেশ 1 মিনিট খানেক। তো এই মায়াজমটা শোনা গেছে তো? এই অবস্থা, মায়াজমেটিক অবস্থাটা শোনা গেছে, এই স্লাইডটা? হ্যালো, এটা শোনা যাচ্ছে কি? আবার ডিস্টার্ব হচ্ছে, না নেট, আবার ডিস্টার্ব হচ্ছে, বাংলা রেডিওর মতন। স্যার আপনার নেটের প্রবলেম হচ্ছে। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে শোনা যাচ্ছে স্যার। এটা সম্ভবত টেকনিক্যাল প্রবলেমস, এখন শোনা যাচ্ছে বোধহয়। আচ্ছা, মায়াজমেটিক জি অবস্থাটা কি আমরা আলোচনা শুনতে পেয়েছেন কি, যেটা মায়াজম নিয়ে আলোচনা করলাম? মায়াজম, মায়াজম নিয়ে স্যার এখানে এ পর্যন্ত শোনা গেছে ডাক্তার AGL এর নামকরণ করেন। আচ্ছা দুবার আচ্ছা, ঠিক আছে, এটুকু শোনা গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে মায়াজমেটিক অবস্থাটা, কিন্তু আমাদের ক্রনিকের ক্ষেত্রে অবশ্যই এটা আমাদের ফলো করতে হবে। যদি না করি তাহলে আমরা ওই আর কি বলবো, যে আদর্শ আরোগ্য যেটা 1 নম্বর সূত্রে যেটা বলা আছে, 2 নম্বর সূত্রে, এটা হবে না। স্যার মায়াজমটা একটু বুঝতে পারলাম না, এগুলো শরিক বা সাইকোটিক এটা এগুলো এটা সম্বন্ধে। আপনি লাস্টে 15 মিনিটে আপনি একটু নোট রাখেন প্লিজ, যখন উপস্থাপনা শেষ হবে তখন ওটা ইনশাল্লাহ আলোচনা করব। এটা কিন্তু একদিনই হবে না, এটা অনেক বড় চ্যাপ্টার, তারপরে আমরা যতদূর পারি। মায়াদম বুঝাইতে গেলে তো এখনই ক্লাস করা হবে না স্যার, মায়াদম বুঝাইতে গেলে তো এখন ক্লাস করা ওটা ওটা বলছি, পরের শেষে 15 মিনিটে আমরা এটা চেষ্টা করবো, এটা টাচ দেওয়ার জন্য আর কি। ওকে, আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে যে কাতরতা। আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা লুঘি লিপিতে কি কি কন্টেন্ট থাকবে অ্যাকচুয়ালি, যেগুলোকে স্কিপ করা যাবে না। আমি আবারও বলছি, ক্রনিকের ক্ষেত্রে, একুচের ক্ষেত্রে মেবি এতগুলো লাগবে না, কিন্তু ক্রনিকের ক্ষেত্রে ডেফিনেটলি এগুলো লাগবে। এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া যাবে না। যেমন কাতরতা, এটা আমরা জানি যে শীত গরম উভয় কাতর, 3 ধরনের কাতরতা আছে, এটা আমরা রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ডিসপোজিশন, মানে প্রকৃতিটা কেমন রুগীর, এটা কিন্তু আমরা কিন্তু রুগীর কথা বলছি, নট ডিজিজ। পেশেন্টের কথা বলা হচ্ছে এখানটায়, যে রুগীটা কিরকম, তার আবার নেটে আবার ডিস্টার্ব হচ্ছে। তো নেট তো ঠিক আছে, এখন শোনা যাচ্ছে কি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাং হয়ে গেছে কেন জানি, এটা মনে হয় হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, নেট চলে গেছে। ওকে, আচ্ছা আমি মোবাইল থেকে কানেক্ট করছি এবারে। আল্লাহ, চলেই তো গেল, সব নষ্ট হয়ে গেল মনে হচ্ছে। কিন্তু নেটওয়ার্কের কারণে অনেক কথাই উসমান ভাই আপনি মিউট করে দেন, হেডফোন মিউট করে দেন, ক্লাসটা চলতে দেন। ওসমান ভাই আপনি হেডফোন ইউজ করেন, ওসমান ভাই হেডফোন ইউজ করেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আনমিউট করেন। এবার কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি এবারে? আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে এবার? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি ক্লিয়ার। জি স্যার এখন শোনা যাচ্ছে স্যার। এবার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? স্ক্রিন দেখা আসছে না যাচ্ছে না স্যার। স্যার। স্ক্রিন দেখা, এটা আসলে আউট হয়ে গেছে, নেটের প্রবলেমের জন্য এটা হলো। আমি আবার শেয়ার করছি, একটু আসলে সরি, নেটের প্রবলেম হলে তার কিছু করার থাকে না অ্যাকচুয়ালি।